আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি থেকে গ্রামার বেসড বেশ কিছু এমসিকিউজ নিয়ে আজ আলোচনা করব। এর আগে আমি আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 30 এমসিকিউজ নিয়ে অলরেডি আলোচনা করেছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। দেখো, আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি বাই তরু দত্ত কি বলেছে, গ্রামার বেসড এমসিকিউজ ফ্রম আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি। Here are 20 grammar based multiple choice questions based on our casuarina tree by তরু দত্ত। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। কি রয়েছে, আ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড। এই লাইনটা আমরা কবিতায় পেয়েছি। তো বলেছে এই লাইন থেকে যে ওয়ার্ডটা নেওয়া হয়েছে, দ্য ওয়ার্ড এমব্রেসেস, এখানে কোন পার্ট অফ স্পিচের কাজ করেছে? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রিপোজিশন। অবভিয়াসলি এটা নাউনের কাজ করেছে, কারণ এটা ইন্ডিকেট করছে টু দ্য অ্যাকশন অফ wrapping around or enclosing something. It's not a verb describing the act of climbing. Okay, here it's not a verb which is describing the act of climbing. Here it's a noun which is indicating the action of wrapping around or enclosing something. That's why it acts like a noun here. So option A will be the right answer. Next question, choose the correct tense used in the line. লাইনটা দেখে নেওয়া যাক। দ্য জায়েন্ট ওয়্যারস দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং। তাহলে সেই জায়েন্টটা কি পরিধান করে রয়েছে? স্কার্ফ, এবং ফ্লাওয়ার্স গুলো ঝুলে রয়েছে। তাহলে এখানে কি টেন্স ইউজ করা হয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল প্রেজেন্ট, পাস্ট পারফেক্ট। অবভিয়াসলি পাস্ট তো নেই এখানে। জায়েন্ট যদি এটা সাবজেক্ট হয়, ওয়্যারস ভার্ব, তাহলে ওয়্যার জায়েন্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরি, ওয়্যার এসেছে এস হয়েছে, তাহলে এটা বোঝা যাচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ফ্রেজ? এই ফ্রেজের ফাংশনটা কি? ফ্রেজটা কি দেখে নেব, উইথ দ্য ক্রাইজ অফ বার্ডস। তাহলে এই যে সেন্টেন্স, এই যে ফ্রেজটা উইথ দ্য ক্রাইজ অফ দ্য বার্ড, এর ফাংশন কি? সেন্টেন্সটা দেখে নেব, দ্য ট্রিজ লামেন্ট উইথ দ্য ক্রাইজ অফ বার্ড। তাহলে গাছেদের লামেন্ট, লামেন্ট মানে কি? শোক, বিলাপ, উইথ দ্য ক্রাইজ অফ দ্য বার্ড, ওই পাখিদের চিৎকারের সাথে বা পাখিদের আওয়াজের সাথে। সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ গাছটা কিভাবে লামেন্ট করছে বা বিলাপ করছে? উইথ দ্য ক্রাইজ অফ দ্য বার্ড। সো অ্যাডভার্ব অফ ম্যানার, ধরন বোঝাচ্ছে, কিভাবে করছে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ফ্রেজ গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়্যারস দ্য স্কার্ফ contains what figure of speech and grammatical structure? তাহলে গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়্যারস দ্য স্কার্ফ, ফিগার অফ স্পিচ কি এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি? সিমিলি প্লাস প্যাসিভ ভয়েস, মেটাফোর প্লাস অ্যাক্টিভ ভয়েস, পার্সোনিফিকেশন প্লাস অ্যাক্টিভ ভয়েস এবং অ্যালিটারেশন প্লাস অ্যাক্টিভ ভয়েস। দেখো, দ্য জায়েন্ট ওয়্যারস দ্য স্কার্ফ, এখানে তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা পার্সোনিফিকেশন, কারণ জায়েন্ট তো সেই ট্রিটাকে বলা হয়েছে, এবং মানুষেরা সাধারণত পরিধান করে স্কার্ফ, কিন্তু ট্রি এখানে স্কার্ফ পড়েছে, তাই এটা পার্সোনিফিকেশন এবং অ্যাক্টিভ ভয়েসও বটে। দ্য জায়েন্ট ওয়্যারস দ্য স্কার্ফ অ্যাক্টিভ ভয়েসে লেখা রয়েছে। এটা দ্য স্কার্ফ ইজ ওন বাই দ্য জায়েন্ট হলে প্যাসিভ হতো। সো the right answer will be option C, personification and active voice. Next question, identify the correct indirect speech version. Direct indirect speech, narration change তোমরা জানো। তাহলে দেখো লাইনটা, তরু দত্ত says it is dear to me. তরু দত্ত বলল এটা আমার কাছে প্রিয়। তরু দত্ত says it was dear to her. তরু দত্ত said it is dear to her. তরু দত্ত says that it is dear to her. তরু দত্ত says that it had been dear to her. দেখো, ফার্স্ট অফ অল যদি সেন্টেন্সটা আমরা দেখি, প্রেজেন্ট টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আমরা জানি রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হয় না, শুধু কমা, ইনভার্টেড কমা উঠে যাবে, দ্যাট বসবে। তাই হয়েছে অপশন সি। দেখো, তরু দত্ত says ঠিক রয়েছে, দ্যাট বসেছে, ইট ইজ ডিয়ার টু হার। এখানে দেখো সেজের পরে ওয়াজ আছে, ওয়াজ তো হবে না, পাস্ট টেন্স, কারণ সেন্টেন্স আমরা পাস্ট টেন্সে পাইনি। তরু দত্ত সেড, এখানেও রিপোর্টিং ভার্ব সেড হয়ে গেছে, কিন্তু এখানে সেজ আছে, তো এটাও হবে না। তাহলে দুটোই হলো না। নেক্সটে তো হ্যাড বিন চলে এসেছে, ফার্স্ট পারফেক্ট তো নয়ই এটা। সো রাইট অ্যান্সার উইল বি অপশন সি, তরু দত্ত সেজ দ্যাট ইট ইজ ডিয়ার টু হার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স? এই সেন্টেন্সের ভয়েস, যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা কোন ভয়েসে লেখা রয়েছে? অ্যান্ড অফেন অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোস উইথ ওয়ান সুইট সং। প্রায় বাগানটা একটা সুন্দর মিষ্টি গানে ভরে ওঠে, ওভারফ্লো করে। তাহলে দেখো, প্যাসিভ নাকি অ্যাক্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ? অবভিয়াসলি ইট ইজ অ্যাক্টিভ।
The line is written in active voice. So option B will be the right answer. এটা যদি প্যাসিভে হতো তাহলে এটা হতো one sweet song is overflowed by the garden. এটা তো নেই, সো এখানে রয়েছে active voice. Option B will be the right answer. Next, the word unremembered in unremembered chord is a verb, adjective, noun, adverb. তাহলে unremembered chord, এই যে ফ্রেজটাতে unremembered ওয়ার্ডটা কিসের কাজ করেছে? তাহলে unremembered chord, chord মানে কি ঐকতান বা বাদ্যযন্ত্রের যে তার, সেটাকে বলা হচ্ছে। তাহলে এখানে unremembered তার adjective হয়েছে unremembered। এখানে কি ধরনের? chordটাকে modify করছে unremembered কথাটা। So chord is a noun and unremembered modifies the noun, so it will be an adjective. Option B will be the right answer. Next, in the line, a creeper climbs in whose embraces bound, the word whose is a, তাহলে এই যে লাইনটা creeper climbs in whose embraces bound, এখানে whose কথাটা কি? conjunction, relative pronoun, relative clause, demonstrative pronoun। conjunction তো নয়, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লজ, ক্লজ তো এটা হবে না কারণ শুধুমাত্র ওয়ার্ডটা হুজ রয়েছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও নয় কারণ দিস, দ্যাট, দিস, দোজ ওগুলো আমরা জানি ডেমনস্ট্রেটিভ। তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কারণ রিলেশন বোঝাচ্ছে, সেন্টেন্সের আগের পার্টটার সাথে রিলেশন বোঝাচ্ছে। হুজের দ্বারা আমরা যার, এখানে কার, সেই ক্রিপারের কথা বলা হয়েছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি রিলেটিভ প্রোনাউন, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইন। দেখো এখানে একটা ক্লজ দেওয়া রয়েছে, কি ধরনের ক্লজ সেটা বলতে হবে। হোয়ার হি স্যাট ফর আওয়ার্স, যেখানে সে কিছু ঘন্টার জন্য বসেছিল। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। চোখ বন্ধ করেই বলা যায় অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এখানে টাইম বলা রয়েছে। টাইম রিলেটেড যা কিছুই অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, which of the following contains a metaphor? এই যে চারটে লাইন দেওয়া রয়েছে এর মধ্যে মেটাফোর কোনটি? like a huge python, it is the tree's lament, the giant wears a scarf of red and gold, the creeper climbs the tree। তাহলে like a huge python, এখানে লাইক দেওয়া রয়েছে, এটা তো সিমিলির আন্ডারে পড়েছে, মেটাফোর হবে না। it is the tree's lament, এটা গাছের বিলাপ, এটা গাছের বিলাপ। তাহলে এখানে মেটাফোরিক্যাল আমরা কিছু পাচ্ছি না। the giant wears a scarf of red and gold, সেই দৈত্যটা পরেছিল একটা স্কার্ফ রেড এবং গোল্ড কালারের, এটা হতে পারে। the creeper climbs the tree, ক্রিপারটা ওই গাছটিকে চড়েছিল না, এটাও নয়। তাহলে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। সো দ্য রাইট অ্যান্সার উইল বি দ্য জায়ান্ট ওয়্যারস আ স্কার্ফ অফ রেড অ্যান্ড গোল্ড, কারণ এখানে সেই ট্রিটাকে মেটাফরিক্যালি জায়ান্টের সাথে তুলনা করা হয়েছে, মানে ডাইরেক্ট ট্রিটাকেই জায়ান্ট বলা হয়েছে এবং বলা হয়েছে সে একটা স্কার্ফ পরে রয়েছে। তাহলে ট্রিটাকে এখানে ডাইরেক্ট জায়ান্ট বলা হয়েছে যে কিনা একটা রেড এবং গোল্ড কালারের স্কার্ফ পরে রয়েছে, তাই এখানে মেটাফোরটা কাজ করেছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এই 20টার মধ্যে আজ আমি এই 10টা আলোচনা করলাম, আর নেক্সট ক্লাসে বাকি 10টা আমি আলোচনা করে দেবো। আজ তাহলে এখানে ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে পরবর্তী অংশটা নিয়ে।